আমাদের আজকের আলোচ্য বিষয় ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ এক্সপেরিমেন্টাল প্রুফ। এটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ এক্সাম কোয়েশ্চেন হিসেবে। সো আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন কি। Replication is a process by which DNA makes its own copy. So ডিএনএ রেপ্লিকেশনের কিছু প্রপার্টিস রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে DNA replication is a semi-conservative process. So first of all, আমরা semi-conservative process কাকে বলে সেটা জেনে নিব, এবং সেটা আমরা কনজারভেটিভ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে যে হুবহু একই রকম ভাবে কনজারভেটিভ বলা হয়। সেমি কনজারভেটিভ হচ্ছে যখন অর্ধেক কনজারভেটিভ আর অর্ধেক হচ্ছে নতুন কোনো কিছু আবির্ভাব ঘটে, সেটা সেমি কনজারভেটিভ প্রসেস। সো এটা ইন লিটারাল পয়েন্ট অফ ভিউ, বাট ডিএনএ রেপ্লিকেশন ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশন সময় প্রত্যেকটা ডিএনএ যে স্ট্র্যান্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই স্ট্র্যান্ডগুলোকে আনওয়াইন্ড করতে হয়। আনওয়াইন্ড হয়ে প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা টেমপ্লেট হিসেবে কাজ করে, এবং প্রত্যেকটা টেমপ্লেট আবার একটা করে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। এভাবে হচ্ছে একটা থেকে দুইটা হচ্ছে ডিএনএ আমরা তৈরি হতে দেখি, আর মানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটতে দেখি। সেক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা পুরাতন স্ট্র্যান্ড থেকে যায়, একটা নতুন তৈরি হয়, আর এক্ষেত্রে পুরাতন একটা স্ট্র্যান্ড থেকে নতুন তৈরি হয়। এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সো এই বিষয়টা সম্পর্কে সর্বপ্রথম ওয়াটসন অ্যান্ড ক্রেগ 1953 সালে যখন তারা তাদের যে ডিএনএ স্ট্রাকচার মডেল উপস্থাপন করে, তখন একটা হাইপোথিসিস মানে যেটা ধারণা দিয়ে রেখেছিলেন তারা। সো পরবর্তীতে বিজ্ঞানী ম্যাথিউ মিসেলসন অ্যান্ড ফ্র্যাঙ্কলিন স্টল, আমরা এখানে দেখতে পাচ্ছি স্টল, তারা 1956-এ প্রমাণ করে দেখান যে আসলে ডিএনএ রেপ্লিকেশন ইজ এ সেমি কনজারভেটিভ প্রসেস। সো আসুন তাদের সেই এক্সপেরিমেন্টাল প্রুফটা সংক্ষেপে আমরা দেখে নিই। সো তারা যে কাজটা করেছিলেন, তারা হচ্ছে ইকোলাই সেল নিয়েছিলেন। ইকোলাই সেলকে কয়েক জেনারেশন পর্যন্ত অ্যামোনিয়াম ক্লোরাইড খাইয়েছিলেন। তারা গ্রো করার সময় কালচার মিডিয়াতে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছিলেন, সেখানে নাইট্রোজেন সোর্স হিসেবে হ্যাভি নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের দুইটা আইসোটোপ আমরা জানি যে N15 এটা হ্যাভি, আর একটা হচ্ছে N14। সো হ্যাভি নাইট্রোজেন কন্টিনিউয়াস মিডিয়াতে আমাদের কলাইতে গ্রো করেছিলেন তারা। এখন নাইট্রোজেনের এখানে ফাংশন কি, আমরা জানি যে ডিএনএ তে অবশ্যই নাইট্রোজেন থাকবে। সো যখন ইকোলাই ডিএনএ রেপ্লিকেট করবে, তখন অফকোর্স সেখানে এই নাইট্রোজেন ইনকর্পোরেট হয়ে যাবে, হ্যাভি নাইট্রোজেন। সো তারপরে তারা সেই হ্যাভি নাইট্রোজেন থেকে কালচার মিডিয়া থেকে জাস্ট লাইট নাইট্রোজেন কালচার মিডিয়াতে তারা সেই কোলাইটাকে ট্রান্সফার করে জাস্ট এক জেনারেশন আর রেপ্লিকেট করার সুযোগ দেওয়ার পরে এবং সেটাকে তারা রেখে দিলেন। এরকম কয়েকটা কালচার মিডিয়া তারা নিলেন আর কি। তো একটাতে আমরা দেখবো যে হ্যাপি অর্থাৎ N15 যেটা আইসোটোপ নিলেন, আর একটাতে হচ্ছে N14 নিলেন, বাট এক জেনারেশন তারা গ্রো করলেন। আর একটাতে হচ্ছে নাইট্রোজেনের যে লাইট নাইট্রোজেন, সেখানে বেশ কয়েক জেনারেশন পর্যন্ত তাদেরকে গ্রো করার সুযোগ দিলেন। সো এখন ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ, হ্যাভি নাইট্রোজেন হচ্ছে কিছু ইকোলাইতে ইনকর্পোরেট হয়ে গিয়েছে। আবার দেখা যাচ্ছে তারপরে আমাদের হ্যাভি প্লাস মানে একবার যখন আমাদেরকে ইনকর্পোরেট মানে রেপ্লিকেট করার চান্স দেওয়া হলো, সেখানে দেখা গেল যে
লাইট নাইট্রোজেন হ্যাভি নাইট্রোজেন দুটোর মিক্সচারই আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালার দিয়ে সেটা দেখানো হচ্ছে। এরপরে যখন কন্টিনিউয়াসলি লাইট নাইট্রোজেন সোর্সে গ্রো করা হলো, হ্যাঁ, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রেড মার্কসের সংখ্যা বেশি। এখন এই বিষয়গুলো আমরা কিন্তু অতি সূক্ষ্ম ব্যাপার। নাইট্রোজেন 14 আর নাইট্রোজেন 15 এর মধ্যে যে ওজন বা মানে ওয়েটের যে খুব বেশি ডিফারেন্স ব্যাপার সেরকম না, বাট আমরা যদি সিজিয়াম ক্লোরাইড ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু খুব সহজে ধরা পড়ে। অর্থাৎ আমাদের যে ইকোলাই গুলো, হ্যাঁ, হ্যাভি নাইট্রোজেন সোর্স, অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাভি নাইট্রোজেন সোর্সের মধ্যে বেড়ে উঠেছে, তাদের ডিএনএ তে ফুলি N15 ইনকর্পোরেট হয়েছিল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং সেটাকে যখন সেন্ট্রিফিউজ করা হলো দেখা গেল যে এরকম একটা জায়গায় সেই হচ্ছে ডিএনএটা ব্যান্ড দিল। তার আগে ডিএনএ কে আইসোলেট করে নিতে হয়েছে সেল থেকে। এরপরে ওই যে জাস্ট ওয়ান টাইম হচ্ছে গ্রো করতে দেওয়া হয়েছিল ওই হ্যাভি নাইট্রোজেন থেকে নিয়ে এসে লাইট নাইট্রোজেন সোর্সে। তো সেখান থেকে ডিএনএ আইসোলেট করে নেওয়ার পরে সেটাকে ডেন্সিটি গ্রেডিয়েন্ট সিজিয়াম ক্লোরাইড ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনে রান করার পরে দেখা গেল যে এইরকম একটা পজিশনে ব্যান্ড পেয়েছি। এরপরে কন্টিনিউয়াসলি যখন আমরা লাইট নাইট্রোজেন সোর্সে ওই ইকোলাইটাকে গ্রো করালাম, তাহলে লাইট নাইট্রোজেন বারবার ইনকর্পোরেট হতে থাকলো এবং দেখা গেল একটা সময় যেমন এবং সেই সোর্স থেকে ডিএনএ কে আমরা সেপারেট করে যখন ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন দেখা নিলাম, দেখা যাচ্ছে উপরের দিকে আমাদের ব্যান্ড আসছে। তাহলে এখানে আমরা কি আসলে বিষয়টা কি দেখতে পাই? দেখতে পাই যে এই জায়গাটা ছিল আমাদের হচ্ছে হ্যাভি নাইট্রোজেনের জন্য ব্যান্ড, এই জায়গাটা হচ্ছে লাইট নাইট্রোজেনের জন্য ব্যান্ড। সো আমাদের জাস্ট একবার আমরা হচ্ছে রেপ্লিকেট করতে দিয়েছিলাম হ্যাভি থেকে এনে লাইট নাইট্রোজেনের মধ্যেও সেই ব্যান্ডটা আমরা এখানে পেয়েছিলাম। এবং দেখা যাচ্ছে যে হ্যাভি লাইট নাইট্রোজেন এবং লাইট নাইট্রোজেন সোর্স যে ডিএনএ গুলো গ্রো করেছিল তাদের মাঝামাঝি পর্যায়ে এই হাইব্রিড যে ডিএনএটা সেটার আমরা ব্যান্ড পাবো। সো এ থেকে কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ করা যায় যে আসলে আমাদের ডিএনএ এর যে রেপ্লিকেশন এটা একটা সেমি কনজারভেটিভ প্রসেস এবং এটা হচ্ছে দেখা যাচ্ছে যে পুরাতন একটা স্ট্র্যান্ড থেকেই যায় রেপ্লিকেশনের সময় এবং নতুন একটা স্ট্র্যান্ড আসলে তৈরি হয়। সো আমরা পরীক্ষায় লেখার জন্য একটু শর্ট করে দিয়েছি যে জাস্ট আমরা এখানে ভেরি মানে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ফর মেনি জেনারেশন মিডিয়াম কন্টেনিং হ্যাভি নাইট্রোজেন। সো হ্যাভি নাইট্রোজেন সোর্স হিসেবে আসলে বেসিক্যালি অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়েছিল। সেটা আমরা বইয়ে পাবো, আসলে এটা রেফারেন্স হিসেবে লেঞ্জের বই থেকে নেওয়া হয়েছে। সো এরপরে আমাদের দেখা যাচ্ছে যে once the cells have been transferred, ওই যে যেটা আমি বললাম যে এরপর হ্যাভি থেকে জাস্ট নাইট্রোজেন লাইট নাইট্রোজেন সোর্সে ট্রান্সফার করে জাস্ট ওয়ান জেনারেশন আমরা শুধুমাত্র তাকে গ্রো করতে দিয়েছি এবং সেটাকে নিয়ে ব্যান্ড যখন আমরা পেলাম এই পজিশনে এবং তারপর সেগুলোকে নিয়ে কন্টিনিউয়াসলি যখন N14 এ গ্রো করালাম এবং আমরা সেখানে ব্যান্ড পেলাম একটু উপরের দিকে। সো আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে আমাদের যে হাইব্রিড ডিএনএ, হ্যাঁ, সেখানে আমাদের ব্যান্ডটা মাঝামাঝি পর্যায়ে আসছে। তার মানে হচ্ছে এই জায়গাটায় ওই N15 এর যে অংশ থেকে যে ডিএনএটা আসছে সেটার একটা অংশ রয়েছে, একটা নতুন স্ট্র্যান্ড সিনথেসিস হয়েছে তাকে ঘিরে। সো এইভাবে আমাদের দেখা যাচ্ছে যে একটা পুরাতন এটা পুরাতন ডিএনএ স্ট্র্যান্ড, এই দুইটাকে ঘিরে আমরা দেখতে পেলাম যে আমাদের হচ্ছে নতুন স্ট্র্যান্ডের আবির্ভাব ঘটবে। সো এই যে যে একটা পুরাতন থেকে গেল একটা নতুন আসলো, এইটাকে আমরা বলতেছি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। এটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, রেফারেন্স হিসেবে আমরা লেনিঞ্জের প্রিন্সিপাল অফ বায়োকেমিস্ট্রি বইটা ব্যবহার করব। অনেকে আমরা ব্যবহার করে থাকি সত্যনারায়ণের বইটা, যেটা আসলে একেবারেই খুব সামান্য তথ্য রয়েছে
এছাড়াও আমাদের অধিকতর জ্ঞানের জন্য আমরা আরো অনেক সোর্স ব্যবহার করতে পারি। তবে I think Leringer principle of biochemistry বইটা is more than enough for this topic. So at a glance আমরা যদি দেখি DNA replication is a semi-conservative process. এটা প্রথম হাইপোথিসিস হিসেবে ওয়াটসন ক্রিক দেখিয়েছিলেন, পরে এটা প্রমাণ করেছেন ফ্র্যাঙ্কলিন এবং স্টল। এবং কিভাবে তারা প্রমাণ করেছিলেন, তারা আসলে হ্যাভি নাইট্রোজেন আইসোটোপ ব্যবহার করেছিলেন, হ্যাভি অ্যান্ড লাইট, এবং সেটা মিডিয়াতে দিয়ে ব্যাকটেরিয়াকে ইকোলাইকে কন্টিনিউয়াসলি সেখানে গ্রো করে তারপরে তারা তাদের এক্সপেরিমেন্টটাকে চালিয়েছিলেন। তাদের এক্সপেরিমেন্টে তারা ব্যবহার করেছিলেন কালচার মিডিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সোর্স হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং যে পদ্ধতিটা ব্যবহার করে তারা ডিএনএ এক্সট্র্যাক্ট করেছিলেন এবং সেটা ছিল সিজিএম ক্লোরাইড ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন মেথড। DNA band extraction process is different.